প্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেল আইতে দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। দর্শক, কাগজ আর কালির যে বন্ধন, সেই বন্ধন থেকে একটি বই বই শুধুমাত্র একটি বস্তু নয়, বই আমাদের বন্ধু এবং আমাদের সভ্যতার যে বিকাশ, আমাদের জ্ঞান অর্জনের যেই ধারা, সেটি আসলে রক্ষা করতে বইয়ের গুরুত্ব অপরিসীম। এবং সেই কাগজ আর কালির বই এখন হয়ে গেছে অনলাইন। আমরা অনলাইনে বই কিনছি, পড়ছি, আর কাগজের বই তো আছেই। আজকে কথা বলবো বই নিয়ে, কথা বলবো বই আসলে কিভাবে প্রকাশিত হয়। এবং ফেব্রুয়ারি মাস আসছে, নতুন বছর শুরু হলে আমরা অপেক্ষায় থাকি যে আমাদের বহু প্রতীক্ষিত বই মেলা, আমাদের প্রিয় 21শে বই মেলা কবে থেকে শুরু হবে। আজকে বই মেলা নিয়ে কথা বলবো। এবং আজ 3 জানুয়ারি প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের আজ মৃত্যুবার্ষিকী। তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং সেই সাথে আসলে একজন ভালো লেখক হিসেবে বা আমাদের ভালোবাসার লেখক যারা থাকেন, তারা বই প্রকাশ করা বা বইমেলা নিয়ে আসলে তাদের যে আগ্রহ থাকে, সেই সব কিছু স্মৃতিচারণ আসলে করার চেষ্টা করবো। আমাদের রাবেয়া খাতুন কিভাবে বই প্রকাশ নিয়ে আগ্রহ দেখাতেন, কিভাবে বই লিখতেন, বা পাঠকদের ভালোবাসা আসলে তিনি কিভাবে পেয়েছিলেন, সেই সব কিছু স্মৃতিচারণ করবো। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি তারকা কথনের আয়োজনে দুজন খ্যাতিমান প্রকাশককে পরিচয় করাবো। আমাদের সাথে আছেন মনিরুল হক, স্বত্বাধিকারী অনন্যা প্রকাশনী, এবং আছেন দীপঙ্কর দাস, স্বত্বাধিকারী বাতিঘর। স্বাগতম দুজনকেই। মনিরুল হকের কাছে প্রথমে যাব। রাবেয়া খাতুনকে নিয়ে শুরুতেই কথা বলছিলাম যে তার আসলে আগ্রহটা কেমন ছিল বই প্রকাশ নিয়ে, বা একটি বই যখন তিনি প্রকাশ করতেন তখন তিনি পাঠকদের কী কী চাহিদার কথা মাথায় রাখতেন, বা আপনার আসলে যেসব স্মৃতি আছে সেসব একটু ঘুরে আসতে চাই। আচ্ছা, আজকে খালাম্মার মৃত্যু দিবস। এই দিনে মৃত্যুদিন আমিও গিয়েছিলাম বাসায়। দেখুন, আমরা তো প্রকাশক, আসলে রাবেয়া খাতুন যে মাপের লেখক, যে বড় মাপের একজন লেখক ছিলেন এদেশে, বাংলাদেশের পাঠকদের মাঝে, এবং অনেক জনপ্রিয় লেখক ছিলেন। আমরা প্রকাশক হিসেবে গিয়েছি, পাণ্ডুলিপি চেয়েছি যে খালাম্মা ডাকতাম সবসময়, এবং খুব আন্তরিকভাবেই কথা বলতাম, এবং প্রকাশকদেরকে যথেষ্ট সম্মান দিতেন উনি, এবং স্নেহ, আমরা তো স্নেহর পাত্র, তার অনেক ছোট, সেই হিসাবেই উনি পাঠকদের কথা চিন্তা করি বই লিখতেন, এবং বিভিন্ন ধরনের বই লিখেছেন। আপনার মেলা আসলেই একটি যে লেখকের যে উৎসাহ থাকে বই তৈরি করা, আমরাও চেষ্টা করতাম, তাগাদা দিতাম, এবং খুব সানুগ্রহে সেই আমাদের যে তাগিদটা অনুভব করতেন, এবং পাঠকদের কথা চিন্তা করে মেলায় একটি বই কীভাবে তাদের প্রকাশ করা যায় সর্বাত্মক সহযোগিতা করতেন। শুধু লিখলেই তো হবে না, লেখার পরে অনেক কাজ থাকে এটা, সেটাও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেন, যাতে দ্রুত করা যায়, ভালো করা যায়, এবং পাঠকদের মন কীভাবে জয় করা যায় সে চিন্তাই করতেন। বলতেন যে এইভাবে করো, এভাবে করো, প্রচ্ছদ এঁকে দিয়ে করাও, এরকম করো, লেখাটা এরকম। তা আমরা স্বাভাবিকই ওনার লেখা নিয়ে যাচাই করার কিছু আর আমাদের থাকে না, কারণ আমরা জানি উনি কী লিখবেন। আমরা নিঃসন্দেহে যে একটি ভালো লেখা সেটাই আমরা চিন্তা করেছি এবং প্রকাশ করেছি। যখন বইটা প্রকাশিত হতো, আসলে একজন লেখকের অনেক বই প্রকাশিত, যখনই একটা নতুন বই প্রকাশিত হয় তখন যে তার যে উচ্ছ্বাসটা দেখতাম, এবং বইটাকে সন্তানের মতো আগলে ধরতেন, ওনাকে দেখেছি, এবং পরম যত্নে বইটাকে, প্রথম বইটা দেখে উল্টিয়ে পেল্টে দেখে খুব একটি সুন্দর কথা বলতেন, যাও পাঠকরা ভালো বইটা গ্রহণ করবে। এবং এই জন্য আসলে তিনি আমাদের সবার মানুষ হয়ে উঠেছেন, সবার জন্য হয়ে উঠেছেন। অবশ্যই। আমরা দীপঙ্কর দাসের কাছে একটু শুনবো। সামনে আসছে বইমেলা, বলছিলাম বইমেলার আগে কেমন প্রস্তুতি থাকে, বা এই বছর প্রস্তুতি কেমন? বইমেলা তো শুরুতে এক ধরনের অনিশ্চয়তা ছিল, যে প্রথমে স্থগিত হয়ে গিয়েছিল, এখন আবার নতুন করে সময় ঘোষণা করা হয়েছে নির্বাচনের কারণে। 12 তারিখ নির্বাচন, আমরা হয়তো 20 তারিখ থেকে বইমেলা শুরুর একটা সময়সীমা দেওয়া হয়েছে, 20 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ। তো আমাদের মোটামুটি সারা বছরের একটা প্রস্তুতি থাকেই, এ সময় এসে হয়তো একটু কাজ বেড়ে যায়, ছাপার ব্যস্ততা, বাঁধা এখানের ব্যস্ততা বেড়ে যায়, এটা কিন্তু মোটামুটি একটা প্রস্তুতি আমাদের সবারই কম বেশি আছে আর কি। আশা করছি আমরা এই যে আগে থেকে যে জানা ছিল না বইমেলাটা হচ্ছে কি হচ্ছে না, একটা কনফিউশন ক্রিয়েট করেছিল, এই জন্য আসলে কি কি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এখন? সেটা হচ্ছে মানে বইমেলার সঙ্গে একটা সম্পর্কিত আর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সবকিছুর সঙ্গে সবকিছুর সম্পর্ক আছে, যতই আমরা বলি বা না বলি। কিন্তু তবুও হয়তো অন্য বাড়ির চেয়ে এটা অস্বীকার করার উপায় নেই যে মানে নিয়মিত সময়ের চেয়ে এটা আলাদা একটা বইমেলা, আলাদা সময়েও হচ্ছে, আলাদা পরিস্থিতিতে হচ্ছে। নির্বাচন আমাদের একটা বড় ব্যাপার, জাতীয় নির্বাচন 5 বছর পর একবার হয়, সেটা একটা বড় ঘটনা। রমজান মাস আছে আমাদের, নানা চ্যালেঞ্জের মধ্যেও
কিছু চ্যালেঞ্জ তো আছে, সেটা হচ্ছে লেখার প্রস্তুতি, পাণ্ডুলিপি তৈরির প্রস্তুতি, যেটা প্রধান। ছাপা বাঁধাই তো এটা টেকনিক্যাল কাজ, এগুলো সময় লাগে না, কিন্তু পাণ্ডুলিপি তৈরির যে প্রস্তুতি সেটা কিছুটা ঘাটতি আমাদের হতে পারে আর কি। আমরা মনিরুল হকের কাছে আবারও শুনবো, বইমেলা নিয়ে শুনতে চাই আরও, যে পরিসর কি আগের মতোই থাকবে কিনা, বা আগে যতটুকু জায়গা জুড়ে হয় সব কিছু মিলে কি বইমেলায় এবার কোনো পরিবর্তন আসছে, নাকি সব আগের মতোই করার চেষ্টা হচ্ছে? না দেখুন, এটা এখনও আমরা জানতে পারছি না, কারণ 12 তারিখে নির্বাচন, একটি নতুন সরকার আসবেন, তাদের চিন্তাধারা কী থাকে এখন এই মুহূর্তে বলা মুশকিল। কিন্তু যতটুকু জানি, আমরা জেনেছি যে আগের মতোই ওই পরিসরেই থাকবে, সেরকমভাবেই আমাদের বইমেলাটার আয়োজন হবে। দেখুন, এই বইমেলা নিয়ে আসলে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বেই ছিলাম, কারণ বইমেলাটা আমরা চেয়েছিলাম যে, যেহেতু রোজা একটি বড়, আমাদের 95% মানুষ মুসলমান এই দেশে, সবাই রোজা নামাজ পড়েন, তাই রোজার মধ্যে খুব একটা মেলা কেন্দ্রিক হন না মানুষ। এটা আরও 1 বছরও চলবে এরকম। তা আমরা চিন্তা করেছিলাম একসময় যে হয়তো কম সময় এনে কীভাবে মেলাটাকে শেষ করা যায়, এবং প্রথম দিকে একটি তারিখ নির্ধারণ হয়েছিল যে ডিসেম্বরের 16 তারিখ থেকে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত মেলাটা শেষ করে দেব। পরে আবার রাজনৈতিক পরিবর্তন, পরিবেশ কারণেই আবার পিছিয়ে গেল, যে নির্বাচনের পরে আমরা নির্বাচন তফসিল এবং তারিখ ঘোষণার পরে বাংলা একাডেমি যেটা বলেছিল যে তখন আমরা একটা নতুন তারিখ ঘোষণা করব। তো যেহেতু নির্বাচন 12ই ফেব্রুয়ারি হচ্ছে, তাই এখন পর্যন্ত 20 ফেব্রুয়ারি মেলা শুরু হবে। আসলে মেলা এই যে একটা ছন্দপতন ঘটেছে না, এতে যেমন আমরা প্রকাশকরাও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, এবং আমরা যারা লেখালেখি করেন, লেখকরা লেখেন, তারাও কিন্তু খুব একটা হতাশাই ছিলেন। আসলে বইমেলা না হলে তো ঠিক আমাদের পাঠকদের একটু সমস্যা, বইমেলা মানে নতুন বই। এই কথাটাতে আসতে চাই, আসলে বছরের বেশিরভাগ সময় যত বই প্রকাশিত হয় না, বইমেলাকে ঘিরে একেবারে অনেকগুলো বই আসলে প্রকাশিত হয়। এর পেছনের কারণটা কি? পাঠকেরাও বইমেলার জন্য অপেক্ষা করে, যারা লিখেন তারাও চায় যে বইমেলার মধ্যেই প্রকাশ করি, বছরের অন্য সময় করলে তো চাপটা কম থাকে। ওই যে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে বইমেলা মানে নতুন বই, নতুন কিছু, পাঠকরাও অধীর আগ্রহে বসে থাকে। কিন্তু আমাদের কথা, প্রকাশকদের কথা, আমি একজন প্রকাশক বলতে পারি যে আমি যখন পড়িনি এটা আমার জন্য নতুন, যখনই হোক। কিন্তু আমাদের পাঠকরা আসলে, আপনি এই বইমেলার বইটাই যদি আপনি ডিসেম্বরে প্রকাশ করেন, জানুয়ারিতে প্রকাশ করেন, তারপরও ফেব্রুয়ারিতে বলে যে পুরনো বই। যার জন্য লেখকরা আমরা যেমন পাঠকদের কথাই চিন্তা করি, লেখকরাও তাই পাঠকদের কথা চিন্তা করি, যাতে ফেব্রুয়ারির বইটা প্রকাশিত হয় তারাও সেভাবে প্রস্তুতিটা নেয়। সারা বছরই লেখালেখি করেন, কিন্তু যাতে ফেব্রুয়ারির বইমেলায় বইটা, নতুন বইটা যায়, প্রকাশিত হয়, সেই চিন্তাটাই করেন। এই জন্যই একটি অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমরা চাই আমরা কিন্তু সারা বছর বই প্রকাশও করি এবং করতে চাই। আমাদের কিন্তু অনেকগুলা বিভিন্ন অনুষ্ঠান বাংলাদেশে হয়, পয়লা বৈশাখ একটা বড় অনুষ্ঠান হয়, পূজা হয়, 2টা ঈদ হয়, আরও অনেক কিছু আছে। কিন্তু আসলে এই যে পাঠকরা, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছি। একদম বের হয়ে আসলে আসা উচিত। আমরা দীপঙ্কর দাসের কাছে আবারও শুনবো, প্রতি বছর বইমেলায় আসলে আনুমানিক কত সংখ্যক বই প্রকাশিত হয়? এটা গত বছরের হিসাবটা একটু অনেক কম হয়েছে। এর আগে পর্যন্ত আমাদের কাছে ডাটা ছিল যে 7,000 বই প্রকাশিত হতো, 7,000, 6,000, 8,000 কোনো সময় এরকম। কিন্তু গত বছর বোধহয় একটু অর্ধেকে নেমে আসছিল, প্রায় 3,500-এর মতো। তো আসলে যেটা বলছিলেন একটু আগে, যে বই সারা বছর কিন্তু প্রকাশিত হয়, হয়তো পরিমাণে কম, মেলার সময় বেড়ে যায় একটু এটা। আর আমরা ধরি যে ফেব্রুয়ারি বইমেলা শেষ হওয়ার পর মার্চ থেকে যেসব বই প্রকাশিত হবে সেটাই নতুন বইমেলার। এবং এই হিসাব করলে কিন্তু অনেক, ধরেন হয়তো বেশি না, 20%, 25% বই হবে আগেই প্রকাশিত হয়ে যায়। আর বাকি বই হতে মেলার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে অনেকগুলো বই প্রকাশিত হয়। এবং এই বছর আসলে কেমন বই প্রকাশ হতে পারে বলে আপনারা ধারণা করছেন? এবার গত বছর যেরকম হয়েছে সেরকমই হবে, কারণ প্রথমত মেলার একটা সময়টা পেয়েছি আমরা পরে, সময়টা জানতে পারা গেছে গত সপ্তাহ 10 দিন আগে। তারপর নির্বাচন একটা বড় ব্যাপার, তারপর রমজান মাস, সব মিলে গতবারের মতোই হবে আমার ধারণা। আপনারা তো ইতিমধ্যে বই ছাপানো বা কাজ শুরু করে দিয়েছেন, প্রস্তুতি সেগুলো কেমন চলছে? সেগুলো চলছে মোটামুটি, আমাদের অনেকটাই বলা যায় 25% বলছি, তো হয়তো 40% পর্যন্ত কাজ হয়েছে আমাদের। কারো হয়তো একটু কম হবে, 30% হবে। তবুও আমরা আশা করছি যে এই মেলা আস্তে আস্তে আরও কিছু বই প্রকাশিত হয়ে যাবে, এবং পাঠকরা যেটা দেখতে চান বই মেলায় নতুন বই, সেটা অনেকটাই দেখতে পাওয়া যাবে।
আমাদের প্রত্যাশা সেটা। আমরা মনিরুল হকের কাছে শুনবো। এই যে বই মেলাকে ঘিরেই আসলে বইগুলো প্রকাশিত হচ্ছে, তাহলে বই মেলা যদি একটু পিছিয়ে যায় বা না হয় বা কোনো কারণে, তাহলে কি 1 বছর ধরে পাঠক এবং লেখকরা অপেক্ষা করতে থাকেন পরবর্তী বই মেলার জন্য, নাকি বছরের অন্যান্য সময়গুলোতেও সেটি চলতে থাকে বই প্রকাশনা? না দেখুন, আসলে মেলা তো একটি উপলক্ষ এবং মেলায় আনন্দ নিয়ে ঘুরে পাঠকরা দেখে কিনে, কিন্তু এখন অনলাইনে আমাদের এখন অনলাইনে অনেক বই কিনতে পারে, ঘরে বসেই বই কিনতে পারে, এবং যারা প্রকৃত পাঠক তারা বসে থাকে না, তারা বইটা সংগ্রহ করে যে কোনোভাবেই হোক, যেহেতু এখন মাধ্যম একেবারেই ঘরে পৌঁছে যায় বই, সেইটাই চেষ্টা করে। তবে এবার বই প্রকাশিত কম হবে, অনেক কম হবে, গতবারের চেয়ে কম হবে আমি নিশ্চিত, কারণ সময় একটি বড় ব্যাপার। তারপরে প্রস্তুতি, এখন যারা লিখছেন তারাও এই 1 মাসে তো ইচ্ছা করলেই লিখতে পারে না, অনেকে একদম স্টপ করে দিয়েছিল লেখা, যে মেলাটা হবে না, তাই আর ঠিক আছে পরে বারে। তারপরে ভালো লেখা লিখতে হবে, তো যারা ভালো লিখেন তারা তাড়াহুড়ো করে লিখতে পারেনও না, কারণ আমরা তো বই তো এই যে 7,000 বই প্রকাশিত হয়েছে, আসলে প্রকৃত অর্থে ভালো বই কতগুলো প্রকাশিত সেটা কিন্তু আমাদের বিবেচনা রাখতে হবে। বই তো অবশ্যই প্রকাশিত হয়, অনেক নতুন লেখক, তরুণ লেখক নিজেরা উদ্যোগে করেন, প্রকাশনের মাধ্যমে করেন। ভালো লেখার খুব অভাব হচ্ছে এখন, ভালো লেখা পাওয়া যাচ্ছে না। তরুণ লেখকদের প্রতি আপনাদের আগ্রহ কেমন থাকে? প্রত্যেক বছরই তো নতুন নতুন লেখক তৈরি হচ্ছে এবং তারা সামনে আসছে, সেই ক্ষেত্রে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো তরুণদের প্রতি কতটুকু আগ্রহ দেখাচ্ছে? নিশ্চয়ই, আমরা তো অবশ্যই, যেহেতু আমাদেরকে তো এটা করতে হবে, প্রতি বছরই প্রকাশনা করতে, তাই আমরা চাই যে অনেক ভালো নতুন তরুণ লেখক উঠে আসুক, সেটি আমাদের প্রত্যাশা। আসলে এখন যারা লিখছেন খুব সহজেই একদম গন্তব্যে পৌঁছতে চান, সহজেই হুমায়ুন আহমেদ হয়ে যেতে চান, এইটাই একটি আমাদের এই তরুণদের মধ্যে আমি যেটা লক্ষ্য করেছি, আমার তো দীর্ঘদিন এই অভিজ্ঞতা, যে তারা খুব রাতারাতি পাঠকপ্রিয়তা পেতে চায়। আসলে লিখতে হবে, পাঠকের কাছে পৌঁছতে হবে, ভালো লিখতে হবে, সেটা একটু ঘাটতি আছে। তবে অনেক ভালো লিখছেন অনেক তরুণ ভালো লিখছেন, ভবিষ্যতে তাদের একদম ভালো উজ্জ্বল আমি দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু লেখকদের পাঠকপ্রিয়তা পেয়েছে হবে। আসলে লিখতে হলে তো পড়তে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। খালি আমি লিখে দিলাম, এখন ফেসবুকের কল্যাণে অনেক জনপ্রিয় লেখক আছে, কিন্তু সাময়িক, সেটা আমার অভিজ্ঞতা বলছে 1-1.5 বছর থাকে, এরপরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আপনাকে লেখার মান থাকতে হবে, পাঠকের মন জয় করতে হবে, লিখলাম হুটহাট হবে না। আমরা দীপঙ্কর দাসের কাছে শুনবো আবার। এই যে ফেসবুকেও লেখালেখি বা অনলাইনের কথাটা শুনলাম, এখন তো আসলে প্রযুক্তি আমাদেরকে এত ফাস্ট করে দিয়েছে, নতুন বইয়ের আসলে যে গন্ধ, একটি মোড়কে মোড়ানো বই থাকবে, সেটি ধরলে আমরা যে আনন্দ পেতাম, সেই জায়গা থেকে আমরা একটুখানি সরে এসেছি। এখন এই জায়গাটাকে আসলে চ্যালেঞ্জিং মনে হয়। এখন কি বই বিক্রির পরিমাণ অনলাইনের কারণে কোনোটা প্রভাবিত হয়েছে কিনা, বা মানুষ এখন অনলাইন কপি পড়তে বা ই বুক পড়তে বেশি আগ্রহী কিনা? এটা হচ্ছে, আমি একদিক থেকে দেখি, হ্যাঁ প্রযুক্তি তো পরিবর্তন হয়, এটার টেকনোলজি চেঞ্জ হয়েছে, যেহেতু এখন নতুন মাধ্যম, লেখার অনেক সহজও হয়েছে। আগে হয়তো পত্রিকার পাতায় লিখতো, সাহিত্য পাতায় সপ্তাহে 1 দিন বের হতো। এরপর যখন অনলাইন আসলো, আমাদের ব্লগের যুগ চলে আসলো, ব্লগে লেখালেখি শুরু করতো। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটাও একটা উপায়। এটা আমি সব কিছুর একটা পজিটিভ দিকও আছে, এটা দ্রুত কিন্তু ছড়িয়েও যাচ্ছে। এটা একটা, যদি কারো প্রতিভা থাকে, দেখবেন সে যেখানেই থাকুক না কেন, তার লেখাটা সহজে প্রকাশযোগ্য হচ্ছে, এখন সে পাঠকও পাচ্ছে হয়তো। সেটার যদি সে ভালো লিখতে পারে, যদি বই আকারে বের হয়, কোনো বই ভালো বিক্রিও হতে পারে সেটা। আর অনলাইনে বিক্রি যেটা, পাঠকদের হয়তো আগে বুকশপের উপর নির্ভর করতে হতো, যে বইয়ের দোকানগুলোতে যেত, সেই বইয়ের দোকান কমে গেছে, একটা আশঙ্কার কথা আমাদের। কিন্তু আমরা আবার অনেকগুলো বুকশপ করেছি, ঢাকায়, চট্টগ্রামে, সিলেটে, রাজশাহীতে 4টা বড় বড় আউটলেট আছে, প্রতিদিন পাঠকরা সেখানে আছেন। এছাড়াও যে অনলাইন বিক্রি, সেটাও আমরা করছি, এবং আরও অনেকেই করছেন। সব প্রকাশকেরই প্রায় একটা অনলাইন আছে, এবং পাঠক সহজে বইও পাচ্ছেন। আজকে অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় 1-2 দিনের মধ্যে কিন্তু বই পাওয়া সহজ। একদম। আমি মনে করছি বাতিঘর নিয়ে আরো একটু শুনি। এই যে আপনারা বই বিক্রি করছেন, এবং বাতিঘরের লাইব্রেরি তো আমাদের সবারই প্রিয়, ওখানে যেয়ে পড়াও যায়, তো সেই জায়গা থেকে ব্যবসায়িক সফলতাটা আসলে কেমন, বা বিক্রি কেমন হয়, অনলাইনে যে বিক্রি করা হচ্ছে সেটি পরিসংখ্যানটা বা হারটা কেমন? এখনো আমাদের স্টোরের বিক্রি এখনো বেশি আমাদের অনলাইনের চাইতে, কিন্তু টোটাল হিসাব করলে সব মিলিয়ে অনলাইন এবং স্টোরের বিক্রি আমি বলবো সমান সমান। এখনো খুব বেশি অনলাইনে হয় তা না, এতে অর্ধেক মানুষ অভ্যস্ত, এখনো সেভাবে হয়নি, কিন্তু হয়েছে অনেকটাই, 50% কিন্তু কম না এটা। আর স্টোরে গিয়ে মানুষ বই দেখতে পারে। একটা হচ্ছে নির্দিষ্ট বই কিনবো আমি অনলাইনে, আমি এই বইটা কিনতে চাই, সেটা আমি অনলাইনে ক্লিক করছি। স্টোরে গেলে হয় কি, নতুন বই আবিষ্কার করা যায়,
কী ধরনের বই আসছে, কী ধরনের বই বেরোচ্ছে, সেটা অনলাইনের চাইতে মনে স্টোরে সেই সুবিধাটা বেশি। চোখের সামনে এবং দেখে যারা হয়তো আসেন কিনতে পাঠকরা ইচ্ছে তারা করে। সেটা এনজয় করেন। শুধু তো বই কেনা না, একটা সাংস্কৃতিক পরিসরও এটা। একদম। আমার 10 জনের সঙ্গে দেখা হয়, পাঠকরা আছে, লেখকরা আছেন, তাদের সঙ্গে আড্ডা দেওয়া যায়, এটা একটা আনন্দময় ব্যাপার এবং সবার বইয়ের জন্য। দোকানে যাওয়ার অনুভূতিটাই কিন্তু একদম অন্যরকম, আলাদা। হ্যাঁ, মনিরুল হক কি বলবেন, এই যে অনলাইনে আসলে এখন কি অনন্যা প্রকাশনীর বিক্রিগুলো কেমন হচ্ছে? আগের মতোই অর্ধেক অর্ধেক, নাকি এখন অনলাইনে মানুষ বেশি ঝুঁকে পড়ছে? না দেখুন, আসলে আমরা নিজেরা কোনো অনলাইনে খুব একটা বিক্রি করি না, কিন্তু আমাদের ওয়েবসাইট বা দেখে যারা কেউ চাইলে আমরা গ্রহণ করি এবং সেটা বিক্রি করি। তবে আমাদের মাধ্যম এরকম অনেকগুলো বড় বড় অনলাইন, বাতিঘর, রকমারি.com, এরকম অনেক অনলাইন আছেন যারা আমাদের প্রতিদিন আমাদের কাছ থেকে বই কিনে নিয়ে নেন এবং আমরা বেশ ভালো সারা পাই। যেটা বললো, এখন আসলে ফিজিক্যালি, যেমন নিউ মার্কেটে একসময় প্রচুর দোকান ছিল বইয়ের, আমিই যেতাম প্রতিদিন। এখন নিউ মার্কেটে কোনো বইয়ের দোকান নেই। এরকম বেলি রোডে ছিল একটা বড় বইয়ের দোকান, সাগর পাবলিশার্স, উঠে গেছে। এরকম অনেক বইগুলো উঠে গেছে, বইয়ের দোকান উঠে গেছে, যার জন্য অনলাইনের উপরে নির্ভর হয়ে গেছে। সবচেয়ে খুশির খবর যে আমি প্রতিদিন আমার অফিসে, শোরুমে যাই, দেখি, আমি থাকি, মাঝে মাঝেই থাকি, কিছু তরুণ স্টুডেন্ট তারা অনলাইনে বই বিক্রি করছেন। এতে আমার কাছে খুবই, আমি অনেকের সাথে কথা বলেছি, এরকম আমি দেখি, বুঝতে পারি। তো আমি জিজ্ঞাসা করেছি, এই ভাই তোমরা যে বই বিক্রি করছো, হয়তো স্টুডেন্ট পড়াশোনা করছে, একটা অনলাইন পেজ চালাচ্ছে, অতটা না, ওনাদের মতো এত বড় না, ডেলি। তা আমি জিজ্ঞাসা করলাম যে এতে কি প্রফিট কী? আমার বললো, ভাই আমরা একটা বই অর্ডার পাই, বইটা কিনে নিই, আমিও পড়তে পারি, পড়ার পরে আবার এটা ডেলিভারি দিয়ে দিই, খুব ভাল লাগে। বাহ। বই নিয়েই তো আছি। তাই আমি দেখলাম অনেক আছে, অনেক ব্যক্তিগত অনেক আছে এরকম ছোটোখাটো, এরা হয়তো ডেলি 5টা বই বিক্রি করে, হ্যাঁ, অর্ডার পেয়েছে, ছোট সাইট, কিন্তু এটা তো একটা ভালো লক্ষ্য যে তারা বই নিয়ে থাকছে, অন্য কিছু করছে না। এবং তারা পড়ছে। হ্যাঁ, পড়ছেও। ওই তো পাঠক থেকেই তারা সাহায্য হয়েছে। তবে আমাদের এখন আমরা যারা পাবলিশার আছি অনেকটাই নির্ভরশীল হয়ে গেছে এই অনলাইনে যারা বিক্রি করছেন, অনেক বড় বড় প্ল্যাটফর্ম, তাদের উপর নির্ভরশীল। কারণ দোকানে গিয়ে, বইয়ের স্টোরে গিয়ে অনেকে এখন আর যেতে চায় না, সময়টা বাঁচাতে চায়। হ্যাঁ। আপনারা তো যখন বই প্রকাশ করেন, পাণ্ডুলিপিগুলো যখন হাতে আসে, অনন্যা প্রকাশনী আসলে কোন ধরনের পাণ্ডুলিপিকে বেশি প্রাধান্য দেয়? দেখুন, আমাদের কাছে তো অনেক পাণ্ডুলিপি আসে এবং কথা বলে আমরা এটাকে যাচাই বাছাই করে আমরা বিভিন্ন ধরনের বই প্রকাশ করি। গল্প, উপন্যাস, আপনার প্রবন্ধ, রাজনৈতিক, সবগুলো, কবিতা করি। বিশেষ করে বাচ্চাদের জন্য কিছু বই করি। ওগুলো আমরা আমাদের একটু যাচাই বাছাই করার একটা কমিটি আছে, আমরা তাদের কাছে পাঠাই, চেষ্টা করি ভালো মানের, লেখার মান ভালো হলে আমরা প্রকাশ করে থাকি। সেটি আমরা আগে লেখার মানটা দেখি, যে যাচ্ছে তাই চেপে তো লাভ নেই, ভালো, হয়তো পাঠক কম কিন্তু লেখাটা ভালো, কখন না কখন পাঠক ধরবেন, সেই চিন্তা করে আমরা পাণ্ডুলিপিটা গ্রহণ করি। দীপঙ্কর দাস কি বলবেন, বাতিঘর আসলে যখন কোনো কিছু একটি বই আমরা তো প্রকাশ করে প্রকাশনীতে কোনটিকে প্রাধান্য দেয়? প্রকাশনীতে খুব বেশি দিন না, আমরা মনির ভাইরা অনেক সিনিয়র, আমাদের অগ্রজ বড় ভাই, আমাদের প্রথম বুকশপ বাতিঘরের, তারপর আমরা প্রকাশনীতে আসি অনেক পরে। এখনও ঠিক কোনো ক্যারেক্টার তৈরি হয়নি আমাদের, তবু আমরা চেষ্টা করছি যে একটু নন ফিকশন বই বেশি, অনুবাদের বই বেশি, এভাবে করার চেষ্টা করি। তরুণদের বইও করি, বেশ প্রতি বছরই আমরা 2-1 তরুণ লেখকের বই প্রকাশ করি। তবে আমাদের প্রকাশনার খুব সিলেক্টিভ, অনেক বই আমরা করতে পারি না, বছরে হয়তো আমরা 40টা বইয়ের মতো করি। আস্তে আস্তে সেই পরিসরটা আরো বড় হবে। সেটা আমাদের করতে হয়, অনেক বই করতে হয়, সব ধরনের। তবে আমরা কিশোরদেরকে বেশি প্রাধান্য এবং ছোট বাচ্চাদের বেশি প্রাধান্য দিয়ে থাকি এখন, কারণ এরাই আমাদের ভবিষ্যৎ পাঠক। একদম। তখন বলছিলেন যে আসলে পাঠকের চাহিদা অনুযায়ী আসলে লেখকরা লেখার চেষ্টা করে বা প্রকাশকরা প্রকাশ করার চেষ্টা করে। পাঠকের চাহিদাটা পরিবর্তিত তো হয়, আপনারা কিভাবে আসলে নিরূপণ করেন যে এখন পাঠকরা কি চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমরা এটা চিন্তা করি। আসলে এখন এত মাধ্যম, টেকনোলজি, এত বিষয় হয়েছে বাংলাদেশে, সারা পৃথিবীতে সব বিষয়ের। আমার একটা বই বের হবে এবার AI এর উপরে, AI দিয়ে যা করা যায়, এবং লিখছেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, আপনারা তো নাম শুনতে পারেন, লিখছে। এইটা একটা নতুন বিষয় না, একদম। আমাকে চেঞ্জ করে দেয় AI। তো এটা নিয়ে একটা বই লিখছেন, আসলে কত ক্ষতি হচ্ছে আমাদের সেটাও দেখার আছে। আমি পড়েছি একটু, এখনও শেষ করতে পারিনি, মেলায় বের হবে। তবে লেখক অবশ্যই চিন্তা করেন, আমাদের যারা লেখক আছেন তারা তো
আমাদের মতোই সব কিছু জানেন, সব কিছু খবর রাখেন, পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক কি চায় মানুষ, কি ধরনের পাঠক দরকার, লেখকরা এটা সিলেক্ট করে না যে আমি এই লিখলে আমার পাঠকের মন জয় করতে পারবো। এবং প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আসলে সরকারিভাবে কি কি উদ্যোগ নেওয়া যায় যেটাতে করে প্রকাশনা আরো ভালো হবে, পাঠক আরো বাড়বে, সরকার কি করতে পারে? সমস্যা তো এই জায়গাটাই, আমরা চেষ্টা করেছি, এখনো চেষ্টা করে যাচ্ছি সরকারের কাছে যে পাঠাগারগুলো যদি উন্নত করা যায় বাংলাদেশে। আপনার সব প্রতিটা উপজেলা কিন্তু একটা করে পাঠাগার আছে সরকারি, আসলে সেগুলোর ওইভাবে উদ্যোগ নেওয়া হয় না, উন্নয়ন করা হয় না। যদি পাঠাগার উন্নয়ন করে, একটি পাড়ায় যদি একটি পাঠাগার থাকে নিশ্চয়ই বা লোকেরা গিয়ে বই পড়বেন, সেখানে ভালো বই থাকতে হবে। কিন্তু আমাদের এইটাই আমরা নজর দিতে বলছি সরকারকে যে পাঠাগারগুলো উন্নয়ন করলে প্রতিটা আপনার উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত পাঠাগার আছে, সেখানে করলে পাঠক বাড়বে। এবং এই যে এখন মেলা কিছু করছে সরকার, খারাপ না, ভালো সাড়া পাওয়া যাচ্ছে। মেলার বিকল্প নেই, পাঠকদেরকে বই পৌঁছাতে হলে আপনার একদম সরাসরি পাঠক দেবে, আজকে কিনবে না, পরে হয়তো অনলাইনে অর্ডার দিয়ে কিনবে। তা আমরা চাই আরও বেশি করে বইয়ের সরকারিভাবে বইয়ের প্রচার হোক। আমরা বলছি না যে আমাদের কোনো টাকা দিয়ে বই কিনেন, কিন্তু বই যদি পাঠাগার থাকে সরকার ভালো বই সিলেক্ট করে দিবে পাঠাগারে, পাঠক পড়বে এবং পাঠকের উন্নতি হবে, পাঠক বাড়বে, দেখা দেখি অনেক লোক বই পড়তে যাবে। দীপঙ্কর দাস কি বলবেন, কি মনে হয় যে সরকারের আসলে কি কি কর্মসূচি নেওয়া এটাই উচিত? সরকার তো সরাসরি কিছু না করলো, যেটা বললেন মনে হবে ঠিকই, এটা আমিও পুরো একমত, যে লজিস্টিক সাপোর্টগুলো লাইব্রেরিগুলোকে ডেভেলপ করে, যেখানে আর কিচ্ছু না। পাঠক তৈরি হয়, যে একটা বই পড়লে তখন আরো 10টা বই পড়ার ইচ্ছা হয়। এখন সেই উপজেলা পর্যায়ে আমাদের কিন্তু সেই জায়গাগুলো আছে, সেটাকে ঠিক করা। জাতীয় গ্রন্থকেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান আছে, সেটার আরও বাজেট বাড়ানো। আমরা জানি যে খুবই ছোট হয়ে আসছে দিন দিন প্রতিষ্ঠানটা, কিন্তু এটাই বইয়ের প্রধান প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল। জাতীয় গ্রন্থকেন্দ্রকে শক্তিশালী করা, তাদের মাধ্যমে বেসরকারি যে পাঠাগারগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা, তাইলেই পাঠক গড়ে উঠবে। আরেকটা প্রতিষ্ঠান কাজ করে, বিশ্ব সাহিত্য কেন্দ্র, যেটার সঙ্গে আমি একসময় যুক্ত ছিলাম, এটারও একটা ভালো ভূমিকা আছে। সেটারও কীভাবে কার্যক্রম বাড়ানো যায়, স্কুলে যে প্রোগ্রামগুলো আছে, বুক রিডিং প্রোগ্রাম, সেটাকে আরও কীভাবে বাড়ানো যায়, সেটাই সরকার সাপোর্ট দিতে পারে আমি মনে করি আর কি। এবং সরকারিভাবে কিছু বই ক্রয় করা হয়, এবং যেগুলো পুরস্কার বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে হতো, এগুলো বন্ধ আছে, এগুলো চালু করা উচিত, যাতে একটা স্কুলে একটা প্রতিযোগিতা হয়। এই আমরা ছোটবেলায় যেমন আসলে পড়তাম, এটি এখন বন্ধ হয়ে আছে, হয়তো নির্বাচনের পরে হতে পারে। একদম সেগুলো আবার শুরু হোক, সেটা আমাদের প্রত্যাশা। কারণ ছাত্রছাত্রীদের খুব আগ্রহ বাড়ে সেই বইগুলো যখন পুরস্কার পায় বছরের শেষে। প্রচুর বই পড়ে, লুকায় লুকায় বই পড়ে, এখনো পড়ে। একদম, যদিও গ্যাজেটের যুগ, তারপরও বইয়ের বিকল্প নাই। কারণ স্কুলের পড়া থেকে তো আমাদের সবসময় বিনোদনমূলক কোনো কিছু ভালো লাগে। আমরা প্রথমেই আমাদের কথা সাহিত্যিক রাবেয়া খাতুন নিয়ে শুনছিলাম, কারণ ওনার আজ মৃত্যুবার্ষিকী, আবার একটু সেই গল্পে ফিরে যেতে চাই। আপনার সাথে আসলে তার বই নিয়ে কেমন স্মৃতি আছে, বা আজকের দিনে ফিরে তাকালে কি দেখতে পান? দেখুন, আসলে এখন তো আর ওনাকে খুঁজেও পাবো না আমরা, কিন্তু ওনার স্মৃতিগুলো অনেক আছেন। আমি একবার একটি বই প্রকাশ করছি, ইংরেজি বই, তার ইংরেজিতে অনুবাদ করতে হবে। বইটার নাম ছিল, খুব বড় বিখ্যাত বই। তো বইটা ইংরেজি করার জন্য আমাকে এটা ওনার ছেলে ফরিদুজ্জামান সাগর সাহেব বলে এটাকে ইংরেজি করা, কাকিদা করবো। তা আমি বললাম কবির চৌধুরী স্যার বেঁচে আছে তখনও, কবির স্যার। তা আমি কবির স্যারকে, আমরা একই নেইবার, পাশাপাশি থাকি, তা আমি ঠিক আছে এটা আমি পারবো। স্যারকে ওই বইটাকে ইংরেজিতে করতে দিলাম। তো স্যার পড়ে আমাকে একটা মন্তব্যগুলো যে খুব কঠিন, লেখাটা খুব কঠিন। কবির চৌধুরীর মতো স্যার এই মন্তব্য করেছেন, খুব ভালো লেখা, এবং যে শব্দগুলো একটা আঞ্চলিক করেছে, খুব কঠিন, তবু আমি করবো এটা। তা আমার এইটা আমি ভুলার নেই। কবির চৌধুরী স্যার রাবেয়া খাতুন সম্বন্ধে এই কথাটা বলেছে, এবং ওনারা দুজনই এখন প্রয়াত। সেই যে বইটা করেছি আমরা, একটা বড় মধুমতি বইটা ছিল, সরি মধুমতি ইংরেজিটা হয়েছিল। তো আমার এটা একটা বড়, আমার কাছে মনে হয়েছে আমি দুইজন বড় মানুষের কাছে একটি বই, রাবেয়া খাতুনের লিখিত বই অনুবাদ করেছেন কবির চৌধুরী, সেটা আমার জীবনে একটি বড় পাওয়া, এবং আমি এর সাথে সম্পৃক্ত ছিলাম।
এটাই আমার সবচেয়ে, এবং খালাম্মা অনেক খুশি হয়েছেন যে কবি চৌধুরী স্যার দুজনকে আমরা আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা বই পড়বেন, বইয়ের সাথে থাকবেন, আর বইমেলা তো আছে সেটি আমরা সকলে মিলে উপভোগ করবো। আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি।